বহুল প্রতীক্ষার পরে ওয়ার 2 মুভিটি চলে এসেছে। এটি ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি মুভি। সিনেমাটিতে অভিনয় করেছে ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আডভানি ও অনিল কাপুর। এক্সপ্লেইনটি শুরু করার আগে দয়া করে একটা লাইক দিয়ে দিও, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর কথা না বাড়িয়ে কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় জাপানের দুর্গম একটা দুর্গ। এই জায়গাটায় জাপানিজ ইয়াকুজা লিডার তার সাঙ্গুপাঙ্গুদেরকে নিয়ে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিল। তখনই তার এক সাগরেদ ছুটতে ছুটতে এসে বলে, মাস্টার, আপনাকে এখন এই স্থান ত্যাগ করতে হবে। প্রতিপক্ষ গ্যাং আপনাকে হত্যার উদ্দেশ্যে একটা আর্মি পাঠিয়েছে। তখনই দুর্গের দরজা দিয়ে প্রবেশ করেন আমাদের মেজর কবির। ইয়াকুজা লিডার তার পোষা নেকড়েকে তাকে হামলার উদ্দেশ্যে পাঠায়, কিন্তু কবিরকে দেখা মাত্রই নেকড়েটা শান্ত হয়ে যায়। উল্টো কবিরকেই অনুসরণ করতে শুরু করে। তখন কবির এসে বলে, আমি একাই এসেছি, আমার সাথে আর কেউ নেই। ইয়াকুজা লিডার ও সাঙ্গুপাঙ্গুদেরকে জিজ্ঞেস করে, এ কে? তখন কবির উত্তর দেয়, আমি তোর মৃত্যুদূত হয়ে এসেছি। এখানে থাকা বাকি সবাইকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তোকে কোনোভাবেই ছাড়া যাবে না। এটা শুনে হাসতে হাসতে লিডার বলে, আজকে আমার 75তম জন্মদিন। আমার সাগরেদরা আমাকে 100 বছর বাঁচার উইশ করেছে। তখনই কয়েকজন তরলধারী এগিয়ে আসে। এটা দেখে কবির বন্দুকটা বের করতে যায়। তখন লিডার জানায়, এই জায়গা আমাদের কাছে মন্দিরের মতো, এখানে বন্দুক ব্যবহার নিষিদ্ধ। ওর মুখে এমন কথা শুনে কবির সাথে সাথেই বন্দুকটা ফেলে দিয়ে তরোয়াল হাতে নেয় আর ছুটে আসা নিনজাদের মুখোমুখি হয়। চোখের পলকেই ওদের সবাইকেই কুপকাত করে ফেলে কবির। এরপর দুইজন সুপারফাস্ট নিনজাকেও সে এক হাতে রিল্যাক্সের সাথে হারিয়ে দেয়। এভাবে সে পুরো একদল নিনজাকে কোনো বাধা ছাড়াই খতম করে ফেলে। কোনো জাপানিজ নিনজা যদি এই ফাইটটা দেখে থাকে তারা অবশ্যই পরিচালকের নামে মামলা করে দিবে যে তাদেরকে প্রচন্ড রকম অপমান করা হয়েছে এই সিনেমাটির মাধ্যমে। যাই হোক, অবস্থা বেগতিক দেখে লিডার তার 2 নারী বডিগার্ডকে নিয়ে হেলিকপ্টারের দিকে আগাতে যায়, কিন্তু কবির স্পাইডারম্যানের মতো উড়ে গিয়ে হেলিকপ্টারে গুলি করে ভূপতিত করে। এখানেই খতম হয়ে যায় ইয়াকুজার ওই লিডার। কেটে যায় 2 দিন। বার্লিনের একটা নাইট ক্লাবে কবিরের এজেন্ট কবিরকে জানায়, একটা গ্রুপ আছে, তারা সম্পূর্ণটাই তোমাকে চায়। তুমি আর অন্য কোনো মিশন করতে পারবে না, শুধু ওদের সাথেই তোমার কাজ করতে হবে। তবে কবির এই প্রজেক্টটা করতে অস্বীকৃতি জানায়, কারণ কবির হল একজন ফ্রিল্যান্সার টাইপের মার্সেনারিজ। তখন এজেন্টটা বলে ওঠে, কিছু মানুষ যা চায় সেটাই হয়। সাথে সাথে সেই রুমটা থেকে বের হয়ে যায় মহিলা, আর রুমের মধ্যে গ্যাস দিয়ে ভরে যায়। এটাতে অজ্ঞান হয়ে যায় কবির। দিল্লির ইন্ডিয়ান এয়ারফোর্সের হেডকোয়ার্টারে নিজের জীবন বাজি রেখে সহকর্মীদের জীবন বাঁচানোর জন্য কর্নেল লুথারের মেয়ে কাভিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছিল। প্রোগ্রামটা শেষ হলে মিউজিকের তালে তালে বাবা মেয়ে গল্প করছিল। এ সময় কর্নেলের ফোন একটা কল আসে। কথা বলতে বলতে উনি বাহিরে চলে যায়। তখনই কেউ একজন এসে ওনাকে ধরে নিয়ে চলে যায়। হিমালয়ের কোনো একটা গোপন ওয়্যার হাউসে কবিরের জ্ঞান ফিরে। একটা স্পেশাল প্রজেক্টরের সাহায্যে কবিরের সাথে বিশ্বের বিভিন্ন স্থান থেকে কয়েকজন মিটিংয়ে যোগ দেয়। কালি আসলে কোনো ব্যক্তি নয়, কালি এই সকল ব্যক্তিদের তৈরি একটি বিশেষ প্রজেক্টের নাম। ওদের উদ্দেশ্য পরিকল্পনা অত্যন্ত ভয়ঙ্কর। এরা শুধু কিছু ব্যক্তিকেই হত্যা করে না, এরা একে একে বিভিন্ন দেশ দখল করার পরিকল্পনা করছে। কবিরকে তারা এই বিরাট পরিকল্পনার অংশ হতে বলে এবং প্রথম মিশনার হিসেবে পিছিয়ে বেঁধে রাখা একটা ব্যক্তিকে দেখায়। কবির যখন গিয়ে তার মুখটা খুলে তখন দেখতে পায় এটার অন্য কেউ নয়, এক সময়ের ওর মেন্টর কর্নেল লুথার, যাকে কবির নিজের বাবার মতোই সম্মান করে। আসলে লুথারকে এয়ারফোর্সের হেডকোয়ার্টার থেকে কিডন্যাপ করে আনা হয়েছিল। কবিরের কালির প্রতি কি পরিমাণ লয়্যালটি আছে সেটা প্রমাণ করার জন্য ক্যাপ্টেন লুথারকে হত্যা করতে হবে ওর। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় 2 বছর আগের কথা। কর্নেল লুথার ও কবির এই কালি সম্পর্কে আলোচনা করছিল, অর্থাৎ তারা আজকের এই দিনটার জন্য প্রস্তুতি নিয়েছিল। লুথারকে মারার জন্য কবির একটা পরিত্যক্ত রেল লাইনে যায়, কিন্তু নিজের একমাত্র শিক্ষক যার সংস্পর্শে আসার ফলেই কবির আজকে এই পর্যায়ে আসতে পেরেছে, তাকে মারতে অনেকটা ইতস্তত বোধ করছিল কবির। কিন্তু লুথার তার শেখানো দীক্ষার কথা মনে করিয়ে দেয় ওকে। বলে দেশের বৃহত্তর স্বার্থের কাছে তার এই ক্ষুদ্র বলিদান কোনো বড় বিষয় নয়, আর দেশের জন্য জান কোরবান করে দিতে তো সে সবসময় প্রস্তুত ছিল। কবির তখন অনেক কষ্টে বুকে পাথর চাপা দিয়ে তার প্রিয় মেন্টরকে গুলি করে। এই দৃশ্যটার কেউ একজন ভিডিও ধারণ করে, তারপর সেটা ইন্ডিয়ান রয়ের কাছেও সেন্ড করে। সেখানে কবিরের গুলি করার দৃশ্যটা স্পষ্ট দেখা যাচ্ছিল, যা কাব্যাকে প্রচন্ড শক্ট করে দেয়। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে কবির মারল তার বাবাকে। অন্যদিকে দেখা যায় কবির আবারও সেই ওয়্যার হাউসে ফিরে আসে। কালির মিটিংয়ে কালির লিডাররা প্রথম মিশন কমপ্লিট করার জন্য কবিরকে অভিনন্দন জানায় ও অফিসিয়ালি কালি টিমে কবিরকে অন্তর্ভুক্ত করে। তখন পর্দার আড়াল থেকে কবিরের সামনে বেরিয়ে আসে কালির ইন্ডিয়ান প্রধান বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি গৌতম গুলারি। তারপরই গুলারি কালির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কবিরকে জানায়। কবিরেরও তখন মনে পড়ে যায় 2 বছর পূর্বে লুথারের দেওয়া পরামর্শ যে কালিকে শেষ করা এত কোনো সহজ কাজ নয়।
কালীকে নির্মূল করতে হলে কালীর সিস্টেমের ভিতরে প্রবেশ করে কালীকে খতম করতে হবে। এটার জন্য প্রথমে নিজে কালীতে পরিণত হতে হবে। তারপরই গুলারি কবিরের নেক্সট মিশনের জন্য ইয়েমেনের আইসিসি ক্যাম্পে জয়েন করতে বলে। যাওয়ার আগে কবির বলে, আচ্ছা লুথারকে মারার ভিডিওটা কেন দিলেন? নিশ্চয়ই আমি যেন আর আমার দেশে ফিরতে না পারি এই জন্য, তাই না? গুলারি তখন বলে, এটাও ভাবতে পারো। কালীর প্রথম পদক্ষেপ লুথারকে হাঁটানো, এরপরে তার জায়গায় কালীর নিজস্ব একজন লোককে বসানো। এদিকে দেখা যায় লুথারের শেষকৃত্য অনুষ্ঠান চলছিল। তখন সেখানে নতুন রচিব সমবেদনা জানাতে আসে। তবে তার উপস্থিতিতে সেখানে থাকা অন্য কর্মকর্তারা খুশি হতে পারে না। হয়তো ডিপার্টমেন্টের সাথে সম্পর্ক ভালো নয় ওর নাম বিক্রান্ত কোল। তারপরই বিক্রান্ত চলে আসে কাব্যার কাছে আর জানায়, আমি লুথারের হত্যাকারীকে পাকড়াও করবই। এটা শুনে কাব্যা ওর টিমে জয়েন হতে চায়। তবে বিক্রান্ত প্রোটোকলের কথা বলে, কোনো ফ্যামিলি মেম্বারই টিমে থাকতে পারবে না। তখনই পাশ থেকে লুথারের বন্ধু কাব্যার সাহসিকতার কথা জানায় ওকে, কিন্তু বিক্রান্ত তবুও অস্বীকার করে ওকে টিমে নেওয়ার জন্য। আমি আমার নিজের টিম আমার নিজের মতো করে সাজাবো। তখন উনি জানায়, কবিরকে ধরার মতো ক্ষমতা তোমার বা তোমার টিমের কারোরই নেই। আমার হাতে একজন স্পেশাল কমান্ডো আছে। কবিরকে যদি কেউ টেক্কা দিতে পারে তাহলে সেই পারবে। স্পেশাল ইউনিট অফিসার বিক্রম। দৃশ্যপটে আসে সোমালিয়ার গভীর সমুদ্র। সোমালিয়ার জলদস্যুরা ইন্ডিয়ান জাহাজ থেকে কয়েকজন নৌসৈন্যকে জিম্মি করে রেখেছিল। তাদের উদ্ধারের জন্য একটা মিশন পরিচালনা করতে হবে, কিন্তু জলদস্যুদের আস্তানাটি অত্যন্ত সুরক্ষিত। জায়গাটি পরিত্যক্ত জাহাজ কারখানা, এটার চারিদিকে মাইন পুঁতে রাখা, কোনোভাবেই সেখানে যাওয়াটা পসিবল না। তখন মেজর বিক্রম সেখানে একা যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোন রকম অস্ত্রশস্ত্র ছাড়া খালি গায়ে বিক্রম একটা ড্রোনের পাখা ধরে ঝুলে ঝুলে নিঃশব্দে ব্যাটম্যানের মতো জলদস্যুদের ঘাঁটিতে প্রবেশ করে। মানে পুরাই মাথা নষ্ট একটা সিন। এই আইডিয়াটা যার মাথায় এসেছিল সে একটা নোবেল ডিজার্ভ করে। বিক্রম সেখানে ঢুকেই একে একে সব জলদস্যুদের ঘায়েল করে ফেলে এবং বন্দি নৌসেনাদেরকে মুক্ত করে নিয়ে চলে আসে। আর আসার সময় সেই ধামাকাগুলো ফাটিয়ে পুরো জলদস্যু ঘাঁটি ধ্বংস করে ফেলে বিক্রম। সেখান থেকে সরাসরি চলে আসে র হেডকোয়ার্টারে। এখানে এসেই দেখতে পায় কবিরকে মারার পরিকল্পনা সাজানো হচ্ছিল। তখন বিক্রান্ত বলে, কবির লুথারকে একা মারেনি, তার সাথে আরও কেউ আছে। কিন্তু কাব্যা বলে, কবির তার সব মিশন একাই কমপ্লিট করে এবং সেই লুথারকে মেরে ভিডিও পাঠিয়েছে। তখন বিক্রম জানায়, কবির সবসময় তো লুথারকে বাবার মতো শ্রদ্ধা করত, আর লুথারও তাকে সন্তানের মতোই স্নেহ করত। তাহলে কবির লুথারকে মারতে গেল কেন? আর আমার জানা মতো একজন এজেন্ট শুধুমাত্র কয়েকটি বিষয় ফলো করে: অর্থ, আইডিওলজি, কম্প্রোমাইজড ও ইগো, যার কোনোটাই কবিরের লুথারকে মারার মোটিভ হিসেবে ধরা যায় না। আর কবিরের তো কোনো ফ্যামিলিও নেই, যার জন্য সে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হবে। তখনই কাব্যার স্মরণে আসে কবিরের সাবেক প্রেমিকা নাইলার একটা মেয়ে আছে। দৃশ্যপটে আসে স্পেনের একটা ব্যস্ত শহর, যেখানে নাইলার মেয়ে রুহি ক্লাস শেষ করে হাঁটছিল। সে সময় কবিরের সাথে বিশেষ পদ্ধতিতে সে যোগাযোগ করে। কবির রুহির সাথে দেখা করতে চায়। তারা একটা নির্দিষ্ট স্থানে মিলিত হবে। ওই জায়গাগুলোতে আগে থেকে অবস্থান করতে থাকে র টিম। তারা রুহির পিছা নিয়ে নেয়। র চিফ বিক্রম ও কাব্যাকে বলে, এইটাই সবচেয়ে উত্তম সময়, এখনই কবিরকে পরাস্ত করা যাবে। তারপর ওরা দুজন সুটেড বুটেড হয়ে বেরিয়ে পড়ে মিশনে। তখনই কবিরের ফোন একটা মেসেজ আসে। ওদেরকে যে র এজেন্টরা ফলো করছে এটা ওকে জানিয়ে দেওয়া হয়। তারপরই কবির রুহিকে একটা সেফ জায়গায় যাওয়ার নির্দেশ দেয়, আর সে নিজে বেরিয়ে পড়ে ওদের সাথে মোকাবেলা করার জন্য। কবির কয়েকজন র এজেন্টকে মেরে ধরাশায়ী করে ফেলে আর রুহিকে একটা গাড়ি নিয়ে আসতে বলে। রুহি জিজ্ঞেস করে, আচ্ছা তোমার গাড়ি কোনটা? তখন কবির বলে যে, আমি তোমাকে যেই পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে গাড়ি নাও, তোমার যেটা পছন্দ সেটা নিয়ে নাও, এখানে আমার কোনো গাড়ি নেই। ঠিক তখনই কবিরের সামনে উপস্থিত হয় কাভেয়া। সে কবিরের দিকে বন্দুক তাক করে ওকে জিজ্ঞেস করে, তুমি শুধু একবার বলো যে তুমি আমার বাবাকে মারোনি। কিন্তু কবিরের নীরবতায় সে বুঝে যায় কবিরই তার বাবার খুনি। দুজনই হ্যান্ড টু হ্যান্ড ফাইটে জড়িয়ে পড়ে। এই দৃশ্যে কাবিয়া অসাধারণ কমব্যাট স্টাইল প্রদর্শন করে। কোনো মতে কবির সেখান থেকে পালিয়ে রুহিন নিয়ে আসা গাড়িতে চড়ে বসে। ঠিক তখনই ওদের সামনে গাড়ি নিয়ে চলে আসে বিক্রম। সে কবিরকে তাড়া করে। কবিরও জেমস বন্ড স্টাইলে পালানোর চেষ্টা করে। এ সময় ছুটতে ছুটতে তাড়া করে একটা ব্রিজের ওপর এসে উপস্থিত হয় ওরা। কবির বিক্রমকে কাবু করতে পারলেও ব্রিজের দুই দিক থেকে স্পেন পুলিশও চলে আসে, আর কবিরকে তারা সবাই মিলে ঘিরে ফেলে। কবির এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই সে একটা ট্রেনের আসার আওয়াজ শুনতে পায়। এটাতে কবির ব্রিজ থেকে গাড়ির চালিয়ে চলন্ত ট্রেনের ছাদে লাফিয়ে পড়ে, কিন্তু গাড়ির ল্যান্ডিংটা ঠিকমতো হয় না। এতে রুহি গাড়ি থেকে ছিটকে পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক তখনই বিক্রমও ব্রিজের ওপর থেকে ওই ট্রেনের ওপরে লাফ দেয়, আর এসে সরাসরি সে রুহিকে বাঁচিয়ে নেয়। কবির ও বিক্রমের প্রথম ফেস অফ। দুজনই মারামারির প্রস্তুতি নিচ্ছিল। এদিকে কবিরের গাড়ির কারণে ট্রেনের কন্ট্রোলটা হারিয়ে গিয়েছে। সামনে একটা টানেল, এর আগে যদি ট্রেনটা না থামানো যায় তাহলে পুরো ট্রেনটাই ব্লাস্ট হয়ে যাবে।
আর সেই ট্রেনের ভেতরে থাকা সকল যাত্রী মারা যাবে। এই জন্য বিক্রম ছুটে গিয়ে ট্রেনের ইঞ্জিনটা খুলে দিয়ে রক্ষা করে ট্রেনকে। কবির ও রুহি টানেল ক্র্যাশ করার পূর্বেই পানিতে ঝাঁপিয়ে পড়ে। এভাবে সেখানে থাকা সবাই বেঁচে যায়। তারপরই স্পেন থেকে কবির রুহিকে নিয়ে হিমাচল প্রদেশের মানালিতে চলে আসে। যারা ওয়ারের প্রথম ইনস্টলমেন্টটা দেখেছেন তাদের নিশ্চয়ই খালিদের কথা মনে আছে। খালিদের মা মানালিতেই থাকতো। তার কাছেই রুহিকে নিয়ে এসেছিল কবির। অনেকদিন পরে কবিরকে দেখে খুশি হয় খালিদের মা। কবির তখন রুহিকে তার কাছে রাখতে বলে নিরাপদে। উনিও বলেন যে কোনো সমস্যা নেই বাবা, আমার নিজের মেয়ের মতো ওকে আমি আগলে রাখবো, আর তুমি যে মিশনে যাচ্ছ সেটা যেন তুমি সাকসেসফুল হও। তারপর সেখানে খালিদের মায়ের কাছে রুহিকে রেখেই চলে যায় কবির। সেখান থেকে কবির আবারও চলে আসে ইয়ামেনের ক্যাম্পে। স্পেনে তাকে মেসেজ দিয়ে বাঁচিয়ে নেওয়ার জন্য গুলারিকে ধন্যবাদ জানায়। সাথে বলে রতে যদি আমাদের আর কোনো বন্ধু থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। তখন গুলারি বলে মন্ত্রী পরিষদে যদি বন্ধু থাকে তাহলে কেমন হয়। তারপরই সে কবিরকে একটা ভিডিও দেয়, যেখানে প্রথমে দেখা যায় মন্ত্রী বিনাশকে। ওকে লুথারের শেষ কার্যেও দেখা গিয়েছিল। ওকে কালি নিজেদের লোক হিসেবে বানিয়ে নিতে চায়। এরপর লুথার কবিরকে নেক্সট মিশন সম্পর্কে ব্রিফ করে। 3 দিন পর বিলাসের ভাই কালপ্রিস চার্টার্ড ফ্লাইটে করে সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া আসবে। সেই ফ্লাইটে বিলাসের স্ত্রীও থাকবে। কবিরের মিশন হলো সেই ফ্লাইটে অ্যাটাক করে তাদেরকে সপরিবারে হত্যা করা। যেন এটা দেখে বিলাস ভয়ে কালির সাথে হাত মিলায়। এদিকে দেখা যায় বিক্রমের কাছে একটা মেসেজ আসে। সেখানে একটা মেয়ে তাকে দেখা করতে বলে। পরদিনই বিক্রম সেখানে এসে পৌঁছে। কোনো মেয়ে নয়, কবির আসলে তাকে দেখা করার জন্য বলেছিল। তখন বিক্রম কবিরকে জিজ্ঞাসা করে, কেন ডেকেছো তুমি আমাকে? তখন কবির বিক্রমের সামনে কালির মুখোশটা উন্মোচন করে। তার কাছে বিস্তারিত শুনে বিক্রম নিশ্চিত হয় কবিরের মতো দেশপ্রেমী এজেন্ট তো এত বড় দেশদ্রোহী কাজ করতেই পারে না। কবির তখন বিক্রমকে জানায় কালি সারিনী পরিবারকে নিঃশেষ করে দিতে চাচ্ছে। দুইজন মিলে যে কোনো মূল্যে এই পরিকল্পনাকে থামাতে হবে। এতে কিন্তু ওদের মৃত্যুরও হওয়ার সম্ভাবনা আছে। কবির ভিতর থেকে এবং বিক্রম বাহির থেকে কাজ করবে। তখন বিক্রম বলে আমি মৃত্যুকে ভয় পাই না। আর বিক্রম কবিরকে পার্টনার বলে সম্বোধন করে আর তাকে একটা নাচেও আমন্ত্রণ জানায়। সিনেমাটির গল্পের সাথে এই গান আর ডান্স কোনোভাবেই যায় না, জোর করে এটা ঢোকানো হয়েছে। যাই হোক, সারণী ফ্যামিলি চার্টার ফ্লাইট করে দিল্লি ফিরছিল। এ সময় এয়ার হোস্টেস তাদেরকে চেতনানাশক ড্রিঙ্কস পান করিয়ে অজ্ঞান করে ফেলে। এ সময় কবির ওপর থেকে জ্যামার ফেলে চ্যাটার প্লেনটার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কবির তার প্লেনটা নিয়ে চ্যাটার প্লেনের উপরে আসে এবং প্লেন থেকে একে একে সৈন্যরা নিচে নামে। কিন্তু প্লেনে আগে থেকে অবস্থান নিয়েছিল বিক্রম এবং সে একে একে তাদেরকে মারতে শুরু করে। একসময় সে প্লেনের উপরে উঠে মারামারি করতে থাকে। কিছুক্ষণ এভাবে মারামারি করার পরে বিপদের সম্মুখীন হয়। তখন কবির নেমে আসে তার প্লেন থেকে এবং ওর সাথে যোগ দেয়। দুজনে মিলে গ্র্যাভিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখে বিজ্ঞানের সকল সূত্রকে ভুল প্রমাণিত করে সবাইকে মেরে ফেলে এবং ওপরে থাকা স্টিলথ প্লেনটিও ধ্বংস করে দেয়। আর একসাথেই দুজনে চার্টার্ডের ভিতরেও প্রবেশ করে। সেই প্লেনে থাকা এয়ার হোস্টেসকেও মেরে ফেলে বিক্রম। তখনই কবির বিক্রমকে এই মিশনটা কমপ্লিট করার জন্য অভিনন্দন জানায়। কিন্তু বিক্রম বলে এটা তো মিশন ছিল না, এটা ওয়ার্ম আপ ছিল। ওই ব্যক্তিরা কতই না ভাগ্যবান যারা ঘুমের ভেতরে মৃত্যুবরণ করে। ওর মুখে এইসব কথা শুনে তো হতবাক হয়ে যায় কবির। ওর চোখের সামনে বিক্রম একে একে গুলি করে সারণী ফ্যামিলির সবাইকেই হত্যা করে। এই ব্যাপারগুলো দেখে কবিরের আর বুঝতে বাকি থাকে না যে বিক্রমও কালির একজন সদস্য। তখন বিক্রম ওকে বলে তুমি সবসময় বন্ধু চিনতে ভুল করো। তবে বিক্রম এবার কবিরকে মারে না। কবিরের হাতে একটা প্যারাশুট ধরিয়ে দিয়ে বলে এখনো তোর মৃত্যুর সময় আসেনি। প্লেন থেকে ধাক্কা মারার সময় তাকে বলে আজকের মতো যা কাব্যু। এটা শুনে তো হতবাক হয়ে যায় কবির। ওর তখন মনে পড়ে যায় কাব্যই নামটা একমাত্র তার ছোটবেলার বন্ধু রঘুই ডাকত। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এটা হলো কবিরের ছোটবেলার ফ্ল্যাশব্যাক। কবির ও রঘু ছিল দুজনেই অনাথ। একদিন কবিরকে বস্তির কিছু ছেলে পেলে আটকে মারধর করছিল। অনেকক্ষণ দেখার পরে রঘু চলে আসে সেখানে আর ওদের সবার হাত থেকে কবিরকে রক্ষা করে। তারপর দুজনে মিলেই একসাথে পালায়। আর এরপর থেকেই দুজনে ক্রাইম পার্টনার হয়ে ওঠে। একসাথে ওরা চুরি, ছিনতাই জাতীয় ছোটখাটো অপকর্ম করতে থাকে। কারণ তাদের তো জীবন চালাতে হবে, তাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে। আর ওরা তো অনাথ, ওদেরকে খাওয়াবে পড়াবে কে? এর জন্য ওরা এইসব কাজকর্ম করত। কবির ফাইটিং এর কিছুই জানতো না। এজন্য সে রঘুর কাছ থেকে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শিখতে শুরু করে। বিভিন্ন অস্ত্র চালানোর দীক্ষাও পায় সে ওখান থেকেই। এরকমই একদিন একটা দোকানে চুরি করার সময় পুলিশ তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে কবিরকে ধরেও ফেলে। যদিও চাইলেই পালাতে পারত রঘু, কিন্তু না পালিয়ে গিয়ে রঘু পুলিশের হাতে ধরা দেয়। দুজনেরই জায়গা হয় শিশু কিশোর সংশোধন কারাগারে। ওখানেই ওদের দুজনের দিন খুব ভালোভাবেই কাটছিল। হঠাৎ একদিন সেই সংশোধনাগারে কর্নেল লুথার চলে আসে। ওই সংশোধনাগারে থাকা সকল বাচ্চাদেরকে ডাক দেয়। তারপর বলতে থাকে এই অপরাধের জীবন পিছিয়ে ফেলে কে কে তোমরা সম্মানী জীবন গ্রহণ করতে চাও, মানে সৈন্যের জীবন আর কি। লুথারের এই ব্রিফিংটাতে অনেকেই অনুপ্রাণিত হয়।
রঘু ও কাব্য ওদের মধ্যেকারী। সবাই মিলে শুরু করে দেয় আর্মি ট্রেনিং। ফিজিক্যাল সকল ট্রেনিংয়েই রঘু হয় প্রথম, আর দ্বিতীয় হয় কবির। এই ট্রেনিং থেকে দুজনকেই আর্মিতে নেওয়া হবে, এটা তারা নিশ্চিতই হয়ে গিয়েছিল প্রায়। তারা বাদে এই সুযোগ আর কারোই হবে না। কিন্তু সিলেকশনের দিন দেখা যায় কবির আর্মিতে সিলেক্ট হয়েছে, কিন্তু রঘুকে বাদ দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই রঘু মেনে নিতে পারে না। লুথারের কাছে তাকে বাদ দেওয়ার কারণ জানতে চায়। তখন লুথার বলে, তুমি শারীরিক পরীক্ষা সবার চেয়ে সেরা, কিন্তু একজন সোলজারের বাহিরেও আরো অনেক গুণ থাকতে হবে, আর সেটা হলো দেশপ্রেম, যেটা কবিরের মধ্যে আছে কিন্তু তোমার মধ্যে একটুও নেই। তোমার কাছে রঘুই ফার্স্ট, ওর মধ্যে আছে শুধু নিজের অহংকার এবং গর্ববোধ। চলে যাওয়ার সময় লুথার রঘুকে রেডি হতে বলে, সে 6 মাস পরে আবার আসবে এখানে। কিন্তু রঘু এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। পরদিন রঘু কবিরকে বলে, চল আমরা এখান থেকে পালিয়ে চলে যাই, আমরা যা করছিলাম আবার সেটাই করি। কবির রঘুকে অনেক করে বোঝাতে থাকে যে 6 মাস পরে তো সে আর্মি জয়েন করতে পারবে, কিন্তু একরোকা রঘু কবিরকে নিয়ে পালাতে চায়। তখন সে রঘুকে বলে, আমি তোর পার্টনার, আমি তোর চামচা নই। এই কথায় রঘু অনেক কষ্ট পেয়ে যায় আর বলে, তোকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি আমি, আর এখানে সেই লোককে পেয়ে তুই আমাকেই ভুলে গেলি। তুই আজকে যা জানিস, যা শিখেছিস সেগুলো শুধু আমার জন্যই, আমি ছাড়া তুই কিছুই না। আর আমি তোকে কথা দিলাম আমি নাম্বার 1 হয়ে তারপরেই দম নিব। এটা বলেই কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায় রঘু। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। পুরো পরিবার হারিয়ে শোকাক্রান্ত মন্ত্রী ভিলাস লাইভ টিভিতে এসে ঘোষণা করে, পরিবার হারালেও আমি কোনো সন্ত্রাসীর সাথে কোনো বোঝাপড়া যাব না, ওদের সাথে কোনো আপোষ হবে না, আমার পরিবার গেছে যাক, এটা আমি একটুও পরোয়া করি না। ওর এই বক্তব্যটা টিভিতে দেখছিল বিক্রম। ঠিক তখনই গুলারি ওকে ফোন করে আর জানতে চায়, কবির কিভাবে তোমার হাত থেকে বেঁচে গেল? ওকে তো প্লেনের মধ্যেই মেরে ফেলার কথা ছিল, আর যেভাবেই হোক তুমি তাড়াতাড়ি কবিরকে খুঁজে বের করে হত্যা করো। এটা শুনে বিক্রম বলে, কবির যে কোথায় আছে এটা আমি জানি, গুলারি এখন যেখানে থাকবে কবিরও সেখানেই থাকবে। এই কথাটা শুনে গুলারি তো হেসেই উড়িয়ে দেয়। তবে কবিরকে আন্ডার এস্টিমেট করতে নিষেধ করে বিক্রম, আর সে গুলারির সেফ হাউসের লোকেশনটা চায়। আসলে বিক্রমের আশঙ্কাই সত্য, কবির ঠিকই কালির সিস্টেমটা হ্যাক করে মাঝ সমুদ্রে থাকা গুলারির জাহাজের লোকেশনে পৌঁছে যায় এবং নিঃশব্দে জাহাজে প্রবেশ করে। সেখানে থাকা সকল গার্ডকে মেরে ফেলে সে, আর গুলারির কাছেও পৌঁছে যায়। গুলারি তখন কালির বোর্ড মিটিংয়ে জয়েন করছিল, ফলে ভাগ্যক্রমে কবির কালির মিটিংয়ের বিষয়বস্তুও জানতে পারে। ওরা একটা ভয়ঙ্কর পরিকল্পনা করছে, তা হলেও ইন্ডিয়ান প্রধানমন্ত্রীকে হত্যা করবে ওরা। এরপর ইন্ডিয়াতে শুধুই কালির রাজত্ব চলবে। তখনই কবির কালির সামনে বন্দি গুলারিকে নিয়ে উপস্থিত হয় এবং তাদের বলে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর আগে নিজেদের জীবন নিয়ে ভাবো, তোমরা নিজেরা যদি বেঁচে থাকো তারপরে তো মারবা ওকে। তোমরা পৃথিবীর যেই কোনাতেই লুকিয়ে থাকো না কেন, প্রত্যেককে আমি খুঁজে খুঁজে বের করবো, তারপর মেরে ফেলবো। কবিরের মুখে এমন কথা শুনে সবাই মিটিং অফ করে সেখান থেকে পালায়। আর এদিকে কবির গুলারিকে মারার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই কবিরের হাতে গুলি করে হেলিকপ্টারের সাহায্যে জাহাজে নেমে আসে বিক্রম ওরফে রঘু। রঘু কবিরকে তাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আমি হলো তোর গুরু, রাস্তা থেকে তোকে আমি তুলে এনেছিলাম, আর তুই যা জানিস সেগুলো আমার জন্যই। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢোকে না যে তুই সবসময় আমার থেকে কেন সম্মান বেশি পাস। তারপর বিক্রম গুলারিকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কালির জন্য এত কিছু করলাম, তাহলে কালির টেবিলের রঘুর পরিবর্তে কবির কিভাবে সিট পেল? গুলারি তখন তাকে বলে, ওই চেয়ারে বসার মতো যোগ্যতা তোমার নেই। এই কথা শুনে তো বিক্রম অনেক রেগে যায় আর বলে, কালিতে গুলারির চেয়ারটা খালি হলে সেই চেয়ারে তো আমি বসতে পারবো, তাই না? এটা বলেই গুলারিকে হেডশট মেরে হত্যা করে। তারপর বিক্রম আস্তে আস্তে কবিরকে তার পরিকল্পনার কথা জানায়। সে এখন গুলাটির চেয়ার দখল করবে। এরপর আস্তে আস্তে পুরো কালির কর্তৃত্ব নেবে সে। তার এক হাতে থাকবে কালির টেকনোলজি আর আরেক হাতে থাকবে ইন্ডিয়ার ক্ষমতা, মানে রয়ের মেন হবে সে। আর কবির যদি তার সাথে থাকতে চায় তাহলে দুই বন্ধু মিলে পুরো দেশে রাজ করতে পারবে ওরা। তখন কবির বলে, তুই কখনোই সোলজার হওয়ার যোগ্য ছিলি না। এটা শুনে হাসতে হাসতে বিক্রম জানায়, তুই যে দেশের জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছিস সেই দেশই তোর জন্য ফাঁসির আদেশ দিয়েছে, আর রঘুর জন্য মেডেল। এটা বলেই কবিরকে গুলি করতে যায়। তখনই কবির জাহাজে ধামাকা করে সেখান থেকে পালায়। কবির একটা স্পিড বোটে করে পালানোর চেষ্টা করে, সাথে সাথে ওর পিছা করতে থাকে বিক্রম। দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে চোর পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক সময় কবির প্যারাশুট খুলে বিক্রমের হাত থেকে বেঁচে ফিরে। দৃশ্যপটে আসে রয়ের হেডকোয়ার্টার। সেখানে ভিক্রান্ত, কাভ্যা ও র টিম গুলাটির হত্যার সিনটা পর্যবেক্ষণ করছিল। তারা গুলাটির জাহাজে কবির ছাড়াও আরও একজন বহিরাগতের বন্দুক দেখতে পায়। এটাতে ওদের আর বুঝতে বাকি থাকে না যে কবির ছাড়াও ওখানে অন্য কেউ এসেছিল। তারপর পরে কাভ্যাকে গুলাটির মার্ডারের এভিডেন্সগুলো চেক করতে বলে র চিফ। এভিডেন্স বক্সটা চেক করার সময় একটা রিং দেখতে পায় কাভ্যা, যেটা সে কবিরকে গিফট দিয়েছিল। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আজ থেকে 15 বছর আগের কথা। কবির ও কাভ্যার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
একদিন কাব্যা এই রিংটা দিয়েছিল কবিরকে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। যেই স্থানে কাব্যা প্রপোজ করেছিল ওকে সেই স্থানে সে কবিরের সাথে সাক্ষাৎ করে। তখন কবির বলে, এখানে আমি সোলজার হতে এসেছিলাম, কিন্তু এখন তো ওয়ারিয়রে পরিণত হয়েছি। আমি কোনোভাবেই চাই না তোমাকে বিয়ে করে কোনো পিছুটান তৈরি করতে, যেটার ফলে আমার দেশের প্রতি দায়িত্ববোধে ঘাটতি হয়ে যাবে। এজন্য সে কাব্যার প্রপোজালটা রিজেক্ট করে দেয়। কবির কাব্যার কাছে লুথার, কালী ও বিক্রমের পুরো ব্যাপারটা খুলে বলে। তখন কাব্যা জানায় এই দেশের জন্য তার বাবার আত্মত্যাগটা কোনোভাবেই বৃথা দিতে দেওয়া যাবে না। এদিকে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার একটা মিটিংয়ের জন্য ডাভোস যাবে, আর তার সিকিউরিটি টিমের পুরো দায়িত্ব থাকবে বিক্রমের হাতে, মানে একেবারে শেয়ালের হাতে মুরগি বাগি দেওয়া আর কি। বিক্রম প্রথমবারের মতো কালীর বোর্ড মিটিংয়ে সশরীরে উপস্থিত হয়। সেখানে অন্যান্য মেম্বাররা গুলাটির আসনে বিক্রমকে ইন্ডিয়ার প্রধান হিসেবে অভিনন্দন জানায়। বোর্ড মেম্বাররা ডাভোসে হওয়া ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর হত্যার পরিকল্পনাটা স্থগিত করতে বলে, কেননা কবির তাদের মিটিংগুলো শুনে ফেলেছে। কিন্তু বিক্রম জানায় কবিরের কথা কেউ বিশ্বাস করবে না, আর পিএমকে আমি নিজ হাতে হত্যা করব, এটা কেউ রুখতে পারবে না। এদিকে দেখা যায় কাব্যা তার বাবার বন্ধু মন্ত্রী সারাংকে ফোন করে, তারপর জানায় কবির তার সাথেই আছে এবং যা যা কবিরের থেকে সে সবকিছু ওনাকে খুলে বলে, সাথে ওনার সাথে সশরীরে সাক্ষাৎ করতে চায়। তখন ওদেরকে একটা জায়গার কথা বলে সারাং। তারা দুজনে নির্ধারিত স্থানে এসে পৌঁছায়। তখন একদল বাইকার তাদের উপর অতর্কিত গুলি চালানো শুরু করে। কবিরের আর বুঝতে বাকি থাকে না যে তারা ফাঁদে আটকা পড়ে গেছে, আর এই ফাঁদটা তৈরি করেছিল খোদ সারাং নিজেই। কবির তখন সারাংয়ের সকল প্ল্যানই বুঝতে পারে। মন্ত্রী পরিষদে থাকা কালী বন্ধুটি আসলে সারাং। শুধু তাই নয়, সারাং নিজেই তার পরিবারকে হত্যার আদেশ দিয়েছিল, যেন সে দেশবাসীর কাছে নিজের ইমেজটা বৃদ্ধি করতে পারে এবং প্রধানমন্ত্রীকে হত্যা করে ইন্ডিয়ার নেক্সট প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখে সে। বাইকারদের অতর্কিত গুলির মুখে ওরা দুজনে কোণঠাসা হয়ে পড়ে। তখনই কবিরের কাছে একটা কোড মেসেজ আসে, আমি আসছি। ঠিক তখনই রচিব বিক্রান্ত হিরোইক একটা এন্ট্রি নিয়ে মেশিন গান নিয়ে সবাইকে মেরে ফেলে। তখন বিক্রান্ত জানায় লুথারকে কালী সম্পর্কে তথ্যটা আমি দিয়েছিলাম, কারণ কবিরের আগে লুথারের ওয়ারিয়ার ছিলাম আমি। কবির বিক্রান্তকে সারাংয়ের সকল পরিকল্পনা সম্পর্কে জানায়। এটা শুনে বিক্রান্ত তখন পিএম এর মিটিংটা ক্যান্সেল করতে চায়, কিন্তু কবির বলে যে না, এটা করা যাবে না, ওদের নিজেদের প্ল্যানেই বিক্রমকে আটকাতে হবে। এখন যদি প্ল্যানটা চেঞ্জ করা হয় তাহলে ওরা অন্যভাবে কাজ করবে, আর আমরা কোনোভাবেই বিক্রমকে ধরতে পারবো না। ঠিক তখনই আহত একজনের কাছে বিক্রম কল দেয় আর জানতে চায় সবাই কি খতম নাকি। ওর ফোন থেকে জানানো হয় সবাই শেষ। সে আবারও জিজ্ঞেস করে কবিরকে কষ্ট ছাড়া মারা হয়েছে তো? সে বলে হ্যাঁ। এই কথাটা শোনা মাত্রই বন্ধুকে হারানোর জন্য খুব কষ্ট পেয়ে যায় বিক্রম। দৃশ্যপটে চলে আসে সুইজারল্যান্ডের ডাভোস। বিক্রম তার টিম নিয়ে পিএমকে বিমান থেকে রিসিভ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই পিএম এর পিছে পিছে বের হয়ে আসে চিফ বিক্রান্ত। এটার জন্য বিক্রম একদমই প্রস্তুত ছিল না, কেননা এই প্ল্যানটা তো আর ওকে জানানো হয়নি। তখন বিক্রান্ত জানায় পিএম এর সিকিউরিটি আমি নিজেই নিচ্ছি, আর বিক্রম যেন মন্ত্রী বিলাস সারাংকে নিরাপত্তা দেয়। তার উপরে কবিরের হামলার সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ পরই দেখা যায় বিক্রম ও সারাং একটা কেবল কারে করে ঘুরতে বের হয়। সারাং বিক্রমকে তার সাথে থাকার কারণ জিজ্ঞেস করে। তখন বিক্রম চিপের কথা বলে। সারাং কবিরকে নিয়ে চিন্তার কথা জানালে বিক্রম বলে কবিরকে নিয়ে আর কোনো চিন্তা নেই, সে নিশ্চিত মারা গিয়েছে। এটা শুনে সারাংও স্বস্তির নিঃশ্বাস ফেলে। ও প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখতে থাকে। ঠিক তখনই কবির একটা স্নাইপার দিয়ে হেডশট মেরে সারাংকে মেরে ফেলে। তারপর কাব্যার ফোনটা দিয়ে সারাংকে একটা কল দেয়। তখন সেটা রিসিভ করে বিক্রম। ফোনের ওপার থেকে কবির বলে কালী ফেল করেছে, রঘু আবারও দ্বিতীয় হলো। এটা বলেই বিক্রমের দিকে গুলি চালায়, তবে হত্যা করার জন্য না, বাঁচিয়ে রাখে ওকে, আরেকটা চান্স দিতে চায় ওকে। সারাংয়ের মৃত্যু হওয়ার কারণে পিএম এর মিটিংটা ক্যান্সেল হয়ে যায়। রচিব এই খবর এবং বিক্রমের গুলিবিদ্ধ হওয়ার খবরটাও মিডিয়াকে জানায়। হাসপাতালে বিক্রমের সামনে একদল কালীর মিটিং প্রস্তুত করে। কালীর প্ল্যানের বড় অংশ সারাংয়ের মৃত্যুর কারণে সবাই বিক্রমের উপর রাগান্বিত এবং বিক্রমকেও হত্যা করতে চায়। বিক্রম তখন তাদের কাছে 24 ঘন্টা সময় চায়, এর মধ্যেই সে কবিরকে মেরে ফেলবে এবং কালীর পরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়বে। অন্য কোনো উপায় না থাকায় সবাই রাজি হয়ে যাওয়ার প্ল্যানে। তারপরই বিক্রম হাসপাতাল থেকে বের হয়ে কবিরকে ফোন করে আর বলে এবার কোনো বা কালী কিছুই থাকবে না, লড়াই হবে রঘু বনাম কাব্যুর মধ্যে। যে জীবিত থাকবে সেই হবে প্রথম, দ্বিতীয় নম্বরে কোনো চ্যাপ্টারই থাকবে না। কবিরও সম্মতি জানায়। তাদের এই কথোপকথনটা বিক্রম ও কাব্যাও শুনে নেয়। তারা কবিরকে যেতে নিষেধ করে, এটা একটা জালও হতে পারে। কবির বলে বিক্রমই তার নিজের জালেই ফাঁসবে, আর কাব্যাকে ওই রিংটাও যত্ন করে রাখতে বলে, বিজয়ী হয়ে এসে সেটা গ্রহণ করবে। এটা বলেই কবির বিক্রমের দেওয়া লোকেশনের দিকে ধাবিত হয়। কিছুক্ষণের মধ্যে সে একটা পাহাড় এসে পৌঁছে। বিক্রম কবিরের সাথে হাসি ঠাট্টা করতে থাকে আর বলে আমার হাতে চাল এখনো শেষ হয়নি। তারপর একটা আইপ্যাড কবিরের হাতে ধরিয়ে দেয়। কবির দেখতে পায় কালীর লোকজন পিএম এর উপর নজর রেখেছে।
কবিরের সাথে কলে যুক্ত থাকা বিক্রান্তকেও কবির এটা জানায়। বিক্রান্ত সন্দেহভাজন একজনকে গুলি করলে নিরাপত্তায় থাকা পুলিশরা সব তাদের ওপরই গুলি করতে থাকে। বিক্রান্ত কাব্যা অনেক কষ্টে পিএমকে নিরাপদে গাড়িতে উঠিয়ে দেয়। এদিকে রঘু কবিরকে বলে, তুই নিজেকে যত বড় হিরোই মনে করিস না কেন, তুই আসলে একজন রাক্ষস। তোর কাছে যেই আসে তাকেই তুই মেরে ফেলিস। নাইলা, খালেদ এবং সর্বশেষ লুথার সবাইকেই তুই একে একে হারিয়েছিস। এই কথাটা শুনে প্রচণ্ড রেগে যায় কবির আর রঘুকে মারতে শুরু করে। দুজন প্রচণ্ড মারামারিতে লিপ্ত হয়। কেউ কাউকেই ছাড় দিয়ে কথা বলছিল না, একেবারে যেন বাঘে সিংহের লড়াই। বিক্রান্ত তখন কবিরকে কল দিয়ে বলে পিএম নিরাপদ, কিন্তু রঘুর চেহারা দেখে কবির জানায় এখনও বিপদ কাটেনি, আপনি ফ্লাইটটা গিয়ে চেক করুন। লড়াইয়ের এক পর্যায়ে কবির একটা রডের মধ্যে ঢুকে পড়ে, তখন সে রঘুকেও তার সাথেই আটকে নেয়। লড়াই চলতে থাকে সামনাসামনি। এক পর্যায়ে একটা ধারালো বরফখণ্ড রঘুর হার্টে ঢুকে পড়ে। রঘু কাতরাতে শুরু করে। কবির তাকে জড়িয়ে ধরে বলে, রঘুই নাম্বার 1, রঘু সবসময় আমার হিরো ছিল। কবির আজকে যা হয়েছে সেটা সবকিছু রঘুর জন্যই হয়েছে। দুইজনই অনেক ইমোশনাল কথাবার্তা বলে। কবির বলে রঘুই তাকে বাঁচতে শিখিয়েছে। কালীকে ধ্বংস করার জন্য কবির রঘুর সাহায্য চায়। তখন রঘু বলে, আগে তোর পিএমকে বাঁচা। কলে এই কথাগুলো শুনে বিক্রান্ত কাব্যা ছুটে গিয়ে সারাংয়ের কফিনটা খুলে দেখতে পায় তার বুকের ভেতরে অপারেশন করে ধামাকা ঢোকানো হয়েছে। দ্রুত বেগে ওরা বিমান থেকে কফিনটা ফেলে দেয়, সাথে সাথেই হয়ে যায় ধামাকা। ওরা একটুর জন্য প্রাণে বেঁচে যায়। এদিকে কবির কাঁধে করে প্রিয় বন্ধু রঘুর দেহটা নিয়ে ফাইট স্থানটা ত্যাগ করে। বিক্রান্ত দেশে ফিরে মিডিয়ার সামনে এই ঘটনাটা ব্রিফিং করে। সে জানায় প্রধানমন্ত্রীর ওপরে ঘটা হামলায় মেজর বিক্রম শহীদ হয়েছে, আর এই হামলার জন্য লুথার ও সারাংয়ের হত্যাকারী কবিরই দায়ী। 9 মাস পরের কথা, কবির আর রঘু সারা পৃথিবী খুঁজে খুঁজে এক এক করে কালীর সকল মেম্বারদেরকেই মারতে থাকে। রঘু কবিরকে জিজ্ঞাসা করে, আচ্ছা কেন তুই বলেছিস রকে যে আমি মারা গেছি? যদি আসল সত্যটা জেনে যায় তখন কি হবে? তখন কবির বলে, বিক্রম মারা গেছে, যে বেঁচে আছে সে আমার বন্ধু রঘু, তবে এবার সঠিক পথে। এসব শুনে রঘু বলে, আজ থেকে আমার কাছে দেশই প্রথম। দুজনের দুই রাস্তায় যাওয়ার মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।